আমি সাইদুজ্জামান শোয়েব পাঠ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। শহীদ সাহেবের পুরানা ভক্তরা প্রায় আওয়ামী লীগে যোগদান করতে লাগলো। বিশেষ করে যুবক শ্রেণীর কর্মীরা এগিয়ে এলো মুসলিম লীগ সরকারের অত্যাচারের মোকাবেলা করার জন্য। শত শত কর্মী জেলের মধ্যে দিন যাপন করেছে নিরাপত্তা আইনে। প্রথমে জেলায় জেলায় চেষ্টা করেছে আমাদের সভায় গোলমাল সৃষ্টি করার জন্য, পরে আর পারে নাই। জনমত ও আওয়ামী লীগ ও শহীদ সাহেবের পক্ষে ছিল। এ সময় শহীদ সাহেব মাওলানা ভাসানী ও অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য প্রবল জনমত সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। মাওলানা ভাসানী ও এই সময় জনপ্রিয় হয়ে উঠেছিলেন সারা পূর্ব পাকিস্তানে। 1949 সালে আওয়ামী লীগ গঠন হলেও আজ পর্যন্ত কোনো কাউন্সিল সভা হতে পারেনি, কারণ পাকিস্তানের কর্মকর্তাদের সকলেই প্রায় কারাগারে দিন অতিবাহিত করতে লাগল। আমি সমস্ত জেলা ও মহকুমা আওয়ামী লীগকে নির্দেশ দিলাম 3 মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। তারপর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কাউন্সিল সংগঠনের কর্মকর্তা নির্বাচন করবে এবং গঠনতন্ত্র ম্যানিফেস্টো গ্রহণ করবে। আমি দিন রাত সমানভাবে পরিশ্রম শুরু করলাম। শহীদ সাহেবের যে সমস্ত মহকুমায় যেতে পারেন নাই, সেই সকল মহকুমায় সভা করে পার্টি গড়তে সাহায্য করলাম। জনগণ ও কর্মীদের থেকে সাড়া যে পেলাম তা প্রথমে কল্পনা করতে পারি নাই। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠান গড়বার কাজে নিয়ে সাহায্য করেছিল, এই জন্য যে শক্তিশালী বিরোধী দল ছাড়া সরকারের জুলুমকে মোকাবেলা করা কষ্টকর। আওয়ামী লীগ গড়ে উঠবার পূর্ব পর্যন্ত একমাত্র ছাত্রলীগই সরকারের অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করত এবং জনগণ ও ছাত্রদের দাবি দেওয়া তুলে ধরত। ছাত্র প্রতিষ্ঠান হিসেবে তাদের নেতা ও কর্মীদের অনেক অসুবিধা ভোগ করতে হয়েছে। মুসলিম লীগ সরকার ছাত্রলীগ প্রতিষ্ঠানকে খতম করার চেষ্টার ত্রুটি করে নেই। গণতান্ত্রিক যুবলীগ ও অলি আহাদের নেতৃত্বে জনমত সৃষ্টি করতে সাহায্য করেছিল। 1953 সালের প্রথম দিক থেকে রাজনৈতিক ও ছাত্রকর্মীরা মুক্তি পেতে শুরু করল। শামসুল হক সাহেবও মুক্তি পেলেন। তিনি তখন অসুস্থ। তার যে কিছুটা মস্তিষ্ক বিকৃতি হয়েছে কারাগারে বন্দি থেকে তা বুঝতে কারো বাকি রইল না। তিনি কোনো গোলমাল করতেন না, তবে কিছু সময় কথা বললেই বোঝা যেত যে এক কথা বলতে অন্য কথা বলতে শুরু করেন। আমরা খুবই চিন্তিত হয়ে পড়লাম। একজন নিঃস্বার্থ দেশকর্মী ত্যাগী নেতা আজ দেশের কাজ করতে যেয়ে কারাগারে অন্ধ প্রকোষ্ঠ থেকে পাগল হয়ে বের হলেন। এ দুঃখের কথা কোথায় বলা যাবে? পাকিস্তান আন্দোলনে যার অবদান, যারা এখনও ক্ষমতায় আছেন তাদের অনেকের চেয়ে বেশি ছিল। বাংলাদেশের যে কয়েকজন কর্মী সর্বস্ব দিয়ে পাকিস্তান আন্দোলন করেছেন, তাদের মধ্যে শামসুল হক সাহেব সর্বশ্রেষ্ঠ কর্মী বললে বোধহয় অন্যায় হবে না। 1943 সালের থেকে মুসলিম লীগ প্রতিষ্ঠানকে জমিদার নবাবদের দালানের কোঠা থেকে বের করে জনগণের পূর্ণ কুটিরে যারা নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে শামসুল হক সাহেব ছিলেন অন্যতম। একেই বলে কপাল, কারণ সেই পাকিস্তান জেলেই শামসুল হক সাহেব পাগল হতে হলো। আমি অনেকের সাথে পরামর্শ করে তার চিকিৎসার বন্দোবস্ত করার চেষ্টা করলাম, কিন্তু তিনি রাজি হলেন না। উল্টো আমার উপর ক্ষেপে গেলেন। আমি তখন তাকে প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারির ভার নিতে অনুরোধ করলাম। কার্যকরী কমিটির সভা ডেকে তাকে অনুরোধ করলাম, কারণ এতদিন আমি অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করেছিলাম। ভাবছিলাম কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়লে তিনি ভালো হয়ে যেতে পারেন। তিনি সবাই উপস্থিত হলেন এবং বললেন, আমি প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারি ভার নিতে পারবো না, মুজিব কাজ চালিয়ে যাক। আজেবাজে কথাও বললেন। সাথে সকলেই বুঝতে পারলেন যে তার মাথায় কিছুটা সমস্যা বা গোলমাল হয়েছে। আমি কাজ চালিয়ে যেতে লাগলাম। ঢাকা শহর আওয়ামী লীগের কাউন্সিল সভায় হক সাহেবকে সভাপতিত্ব করার জন্য জোর করেই উপস্থিত করলাম। তিনি এমন এক বক্তৃতা করলেন যাতে সকলেই দুঃখ পেলাম, কারণ তিনি নিজেকে সমস্ত দুনিয়ার খলিফা বলে ঘোষণা করলেন।
আমরা হতাশ হয়ে পড়লাম। কি করে তার চিকিৎসা করানো যাবে? আর অসুবিধায় পড়লাম। হক সাহেবের স্ত্রী প্রফেসর আফিয়া খাতুন বিদেশে লেখাপড়া করতে যাওয়ায় তিনি থাকলে হয়তো কিছুটা ব্যবস্থা করা যেত। ইয়ার মোহাম্মদ খান আমাকে সাহায্য করতে লাগলেন। তার সমর্থন ও সাহায্য না পেলে খুবই অসুবিধা ভোগ করতে হতো। মানিক ভাই ইত্তেফাক কাগজে জনপ্রিয় করে তুলেছিলেন। সাপ্তাহিক কাগজ হলেও শহরে ও গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে। পাকিস্তান অবজারভার কাগজও আমাদের সংবাদ কিছু কিছু দিত। মুসলিম লীগ ও মুসলিম লীগ সরকারের জনপ্রিয়তা দ্রুতই হারিয়ে ফেলছিল। আমি বুঝতে পারলাম এখন সুষ্ঠু নেতৃত্ব, সুশৃঙ্খল প্রতিষ্ঠানের প্রয়োজন। এই সুযোগ আমি ও আমার সহযোগীরা পুরোপুরি গ্রহণ করলাম এবং দেশের প্রায় শতকরা 70টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হলাম। যুবক কর্মীরাও আমাদের দিকে ঝুঁকে পড়ল, কারণ আমিও তখন যুবক ছিলাম। ভাসানী সাহেব ও আওয়ামী লীগ কর্মীরা অনেকেই মুক্তি পেলেন। আমি মাওলানা ভাসানী ও আতাউর রহমান খানের সাথে কাউন্সিল সভা সম্পর্কে পরামর্শ করলাম। কাউন্সিল সভা তাড়াতাড়ি করা প্রয়োজন, একথা তারাও স্বীকার করলেন। প্রথমে কাউন্সিল সভা ডাকা হলো ঢাকায়। হল পাওয়া খুবই কষ্টকর। ইয়ার মোহাম্মদ খানের সাহায্যে মুকুল সিনেমা হল পেতে কষ্ট হলো। কাউন্সিল সদস্যদের থাকার জন্য কোনো জায়গা না পেয়ে বড় বড় নৌকা ভাড়া করলাম সদরঘাটে। ঠিক হলো সোহরাওয়ার্দী সাহেব কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কাউন্সিল সভায় দিন যতই ঘনিয়ে আসছিল, পাকিস্তানে আওয়ামী লীগের কয়েকজন প্রবীণ নেতা এই ষড়যন্ত্রে নির্লিপ্ত হলেন যাতে আমাকে জেনারেল সেক্রেটারি না করা হয়। আমি এ সম্বন্ধে খোঁজখবর রাখতাম না, কারণ প্রতিষ্ঠানের কাজ, টাকা জোগাড়, কাউন্সিলরদের থাকার বন্দোবস্ত সহ নানা কাজে ব্যস্ত থাকতে হতো। আব্দুস সালাম খান ময়মনসিংহের হাশিমউদ্দিন আহমেদ, রংপুরের খয়রাত হোসেন, নারায়ণগঞ্জের আলমাস আলী ও আব্দুল আউয়াল এবং আরও কয়েকজন এই ষড়যন্ত্রের নায়ক ছিলেন। প্রতিষ্ঠানের জন্য টাকা পয়সা এরা দিতেন না বা জোর করতেন না। প্রতিষ্ঠানের কাজও ভালোভাবে করতেন না, তবে আমি যাতে জেনারেল সেক্রেটারি না হতে পারি তার জন্য অর্থ ব্যয় করতেন। সালাম সাহেব অসন্তুষ্ট হবার প্রধান কারণ ছিল আমি নাকি তাকে ইম্পর্টেন্স না দিয়ে আতাউর রহমান খান সাহেবকে দেই। আমি এ সমস্ত পছন্দ করতাম না। তাই আতাউর রহমান সাহেবকে কাউন্সিলের সভায় প্রায় 15 দিন পূর্বে একাকী বললাম, আপনি জেনারেল সেক্রেটারি হতে রাজি হন। আমার পদের দরকার নাই, কাজ তো আমি করছি এবং করব, আপনার কোনো অসুবিধা হবে না। আতাউর রহমান সাহেব বললেন, আমি এত সময় কোথায় পাব? সকল কিছু ছেড়ে দিয়ে কাজ করার উপায় আমার নাই। এখন যে জেনারেল সেক্রেটারি হবে তার সর্বক্ষণের জন্য পার্টির কাজ করতে হবে। আপনি ছাড়া কেউ এই কাজ পারবে না, আপনাকেই হতে হবে। আমি বললাম, কয়েকজন নেতা তলে তলে ষড়যন্ত্র করছে। তারা বলে বেড়ান একজন বয়সী লোকের জেনারেল সেক্রেটারি হওয়া দরকার। দুঃখের বিষয় এই ভদ্রলোকদের এতটুকু কৃতজ্ঞতা বোধ নাই যে আমি জেল থেকে বের হয়ে রাত দিন পরিশ্রম করে প্রতিষ্ঠানের একটা রূপ দিয়েছি। আতাউর রহমান সাহেব বললেন, ছেড়ে দেন ওদের কথা, কাজ করবে না, শুধু বড় বড় কথা বলতে পারে সবাই এসে। আমি বললাম, চিন্তা করে দেখেন, একবার যদি আমি ঘোষণা করে দেই যে আমি প্রার্থী, তখন কিন্তু আর কারোর কথা শুনব না। তিনি বললেন, আপনাকেই হতে হবে। আতাউর রহমান সাহেব জানতেন তার জন্যই সালাম সাহেব আমার উপর ক্ষেপে গেছেন। মাওলানা সাহেব আমাকে জেনারেল সেক্রেটারি করার পক্ষপাতী। তাকে আমি বলেছিলাম আমি ছাড়া অন্য কাউকে ঠিক করতে। তিনি রাজি হলেন না এবং বললেন, তোমাকেই হতে হবে। শহীদ সাহেব করাচিতে আছেন, তিনি এ সমস্ত বিষয় কিছুই জানতেন না। 1950 সালে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে জনাব আব্দুল হাশিম পশ্চিমবঙ্গ ছেড়ে পূর্ব বাংলায় চলে আসেন। তার অনেক সহকর্মী আওয়ামী লীগের যোগদান করেছেন। 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলনের পর তাকেও গ্রেপ্তার করা হয়। এ সময় জেলে তিনি অনেক আওয়ামী লীগ নেতা ও কর্মীদের সাথে প্রতিষ্ঠান সম্বন্ধে আলোচনা করতে সুযোগ পান।
আমার বিরোধী গ্রুপ অনেক চেষ্টা করেও কোনো প্রার্থী দাঁড় করাতে পারছিলেন না। কেউই সাহস পাচ্ছিল না আমার প্রতিদ্বন্দ্বিতা করতে, কারণ তারা জানেন কাউন্সিলররা আমাকেই ভোট দেবে। ভদ্রলোকেরা তাই নতুন পন্থা অবলম্বন করলেন। তারা আবুল হাশিম সাহেবের কাছে ধর্ণা দিলেন এবং আওয়ামী লীগে যোগদান করতে সাধারণ সম্পাদক হতে অনুরোধ করলেন। হাশিম সাহেব রাজি হলেন এবং বললেন তার কোনো আপত্তি নাই, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে হবে। তিনি মাওলানা ভাসানী সাহেবকে খাবার দাওয়াত করলেন। তাকে যে কয়েকজন আওয়ামী লীগ নেতা এ ব্যাপারে অনুরোধ করলেন তাও বলবেন এবং মাওলানা সাহেবের মতামত জানতে চাইলেন। মাওলানা সাহেব তাকে বললেন, সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় করা যাবে কি না সন্দেহ, কারণ মুজিব আপনার সম্বন্ধে খুব খারাপ ধারণা। তবে যদি সভাপতি হতে চান আমি ছেড়ে দিতে রাজি আছি। মাওলানা সাহেবের একথা আমাকে বলেছিলেন। কাউন্সিলের প্রথম অধিবেশন হওয়ার পরে মাওলানা ভাসানী ঘোষণা করলেন আমাদের 4 জনের নাম: সর্বজনাব আতাউর রহমান খান, আব্দুস সালাম খান, আবুল মনসুর আহমেদ ও আমি। এই 4 জন আলাদা বসে সর্বসম্মতিক্রমে একটা লিস্ট করে আনবে কর্মকর্তাদের নামের। কাউন্সিল সভার একদিন পূর্বে আমার বিরোধী গ্রুপ আতাউর রহমান খান সাহেবকে অনুরোধ করলেন সাধারণ সম্পাদক হতে। আতাউর রহমান সাহেব একটু নিমরাজি হয়ে পড়লেন এবং আমার সাথে পরামর্শ করবেন বলে দিলেন। আতাউর রহমান সাহেব আমাকে ডেকে বললেন তাদের অনুরোধের কথা। আমি তাকে বলে দিলাম এখন আর সময় নাই, পূর্বে হলে রাজি হতাম। তাদের কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন। আতাউর রহমান সাহেব তাদের জানিয়ে দিলেন তারা মাওলানা সাহেবের কাছে অনুরোধ করলে তিনি 4 জনের উপর কমিটির নাম প্রস্তাব করার ভার দেওয়ার কথা বলেন, তবে তা সর্বসম্মতিক্রমে হতে হবে। আলোচনা সভা বেশি সময় চলল না, কারণ অন্য কোনো নাম তারা প্রস্তাব করতে পারলেন না। আমি কাউন্সিল সভায় উপস্থিত হয়ে ভাসানী সাহেবকে জানিয়ে দিলাম নির্বাচন হবে। একমত হতে পারা গেল না। আতাউর রহমান সাহেব আমাকে সমর্থন করলেন। আমার ম্যানিফেস্টো ও গঠনতন্ত্র নিয়ে সমস্ত রাত আলোচনা করলাম সাবজেক্ট কমিটিতে। কাউন্সিল সভায় ম্যানিফেস্টো ও গঠনতন্ত্র গ্রহণ করা হলো এবং নির্বাচনে সর্বসম্মতিক্রমে হয়ে গেল। মাওলানা ভাসানী সভাপতি, আতাউর রহমান সাহেব সহসভাপতি, আমি সাধারণ সম্পাদক। ম্যানিফেস্টো আমার কাছে এখন নাই, পরে তুলে দিব। এখন আওয়ামী লীগ একটা সত্যিকারের রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে জনগণের সামনে দাঁড়ালো। ম্যানিফেস্টো বা ঘোষণাপত্র না থাকলে রাজনৈতিক প্রতিষ্ঠান চলতে পারে না। এর পূর্বে আমরা লাহোরে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের কনফারেন্সে যোগদান করি। সেখানে জমিদারি প্রথা বিলোপ ও অন্যান্য প্রোগ্রাম নিয়ে নবাব মামদতের সাথে একমত হতে না পারায় নবাব সাহেব আওয়ামী লীগ ত্যাগ করলেন। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের রাজনীতিতে বিরাট প্রভেদ রয়েছে। সেখানে রাজনীতি করে সময় নষ্ট করার জন্য জমিদার, জায়গিরদার ও বড় বড় ব্যবসায়ীরা, আর পূর্ব পাকিস্তানের রাজনীতি করে মধ্যবিত্ত সম্প্রদায়। পশ্চিম পাকিস্তানে শক্তিশালী মধ্যবিত্ত না থাকায় জন্য জনগণ রাজনীতিতে সম্বন্ধে বা দেশ সম্বন্ধে কোনো চিন্তা করে না। জমিদার বা জায়গিরদার অথবা তাদের পীর সাহেবরা যা বলেন সাধারণ মানুষ তাই বিশ্বাস করে। বহুকাল থেকে বাংলাদেশের কৃষক আন্দোলন হওয়াতে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা পশ্চিম পাকিস্তানের জনগণের চেয়ে অনেকটা বেশি। এছাড়াও স্বাধীনতা আন্দোলনেও বাঙালিরা সক্রিয় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ দীর্ঘকাল যাবৎ গ্রাম্য পঞ্চায়েত প্রথা, তার ইউনিয়ন বোর্ড, লোকাল বোর্ড ও ডিস্ট্রিবিউশন বোর্ড থাকতে জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষা অনেক পরিমাণে বেড়ে গিয়েছিল। শিক্ষিত সংখ্যা বেশি না থাকলেও বাঙালিরা অজ্ঞ বা অসচেতন ছিল না। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তাদের ছিল। এর প্রমাণও করেছিল 1946 সালে পাকিস্তানের দাবির উপর সাধারণ নির্বাচনের সময়। আওয়ামী লীগ প্রতিষ্ঠানকে জনগণ ও শিক্ষিত সমাজ সমর্থন দিল। মুসলিম লীগের ভিতর তখন ষড়যন্ত্রের রাজনীতি চরম আকারে ধারণ করেছিল।
ব্রিটিশ আমলে রাজনীতিতে স্থান দিয়ে তারা ষড়যন্ত্রের জালে আটকে পড়েছিল। তাই প্রতিষ্ঠানের ভিতর আত্মকলহ দেখা দিল প্রবলভাবে। ছোট ছোট উপদলে ভাগ হয়ে পড়েছিল দলটি। নীতির কোনো বালাই ছিল না, একমাত্র আদর্শ ছিল ক্ষমতা আঁকড়িয়ে থাকা। জেলায় ও মহকুমায় পুরানা নেতাদের কোনো সংগ্রামী ঐতিহ্য যেমন ছিল না, তেমনি দুনিয়া যে এগিয়ে চলছে সেদিকেও খেয়াল ছিল না কারো। শুধু ক্ষমতায় থাকা যায় কি করে, একই চিন্তা সবার। এদিকে পূর্ব বাংলার সম্পাদককে কেড়ে নিয়ে পশ্চিম পাকিস্তানে কত তাড়াতাড়ি গড়া যায়, একদল পশ্চিমা তথাকথিত কেন্দ্রীয় নেতা ও বড় বড় সরকারি কর্মচারী গোপনে সে কাজ করে চলছিল। তাদের একটা ধারণা ছিল, পূর্ব বাংলা শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তানের সাথে থাকবে না, তাই যত তাড়াতাড়ি পারা যায় পশ্চিম পাকিস্তানকে গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ যখন হিসাব নিকাশ বের করে প্রমাণ করল পূর্ব বাংলাকে কি করে শোষণ করা হচ্ছে, তখন তারা মরিয়া হয়ে উঠল এবং আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতাদের উপর চরম অত্যাচার আরম্ভ করল। এদিকে জনগণ মুসলিম লীগ প্রতিষ্ঠান ও সরকার অত্যাচারের বিরুদ্ধে খেপে উঠছিল। পূর্ব বাংলায় তখন মুসলিম লীগের নাভিশ্বাস শুরু হয়েছে। খাজা সাহেবের আমলে পাঞ্জাবে এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়, তাতে হাজার হাজার লোক মারা যায়। লাহোরের মার্শাল ল জারি হয় এবং আহমদিয়া বা কাদিয়ানি বিরোধী আন্দোলন থেকে এই দাঙ্গা শুরু হয়। কয়েকজন বিখ্যাত আলেম এতে উস্কানি দিয়েছিলেন, কাদিয়ানিরা মুসলমান না, এটাই হলো এই সকল আলেমদের প্রচার। আমার এ সম্বন্ধে বিশেষ কোনো ধারণা নেই, তবে একমত না হওয়ার জন্য যে অন্যকে হত্যা করা হবে এটাতে ইসলাম পছন্দ করে না এবং একে অন্যায় মনে করা হয়, এটুকু ধারণা আমার আছে। কাদিয়ানিরা তো আল্লাহ ও রাসূলকে মানে, তাই তাদের তো কথাই নাই। এমনকি বিধর্মীদের উপরও অন্যায়ভাবে অত্যাচার করা ইসলামে কড়াভাবে নিষেধ করা আছে। লাহোরে ও অন্যান্য জায়গায় জ্বলন্ত আগুনের মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে একসাথে ফেলে দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। যারা এই সকল জঘন্য দাঙ্গার উস্কানি দিয়েছিল তারা আজ পাকিস্তানের রাজনীতিতে সশরীরে অধিষ্ঠিত আছে। পাকিস্তান হবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে প্রত্যেক ধর্মাবলম্বী বা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সমান নাগরিক অধিকার থাকবে। দুঃখের বিষয়, পাকিস্তানের আন্দোলনে যারা বিরুদ্ধাচরণ করেছিল এখন পাকিস্তানের ইসলামিক রাষ্ট্র করার ধোঁয়া তুলে রাজনীতিতে তারাই বিষাক্ত করে তুলছে। মুসলিম লীগ নেতারাও কোনো রকম অর্থনৈতিক ও সামাজিক প্রোগ্রাম না দিয়ে একসঙ্গে যে স্লোগান দিতে ব্যস্ত রইল তা হলো ইসলাম। পাকিস্তানের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ যে আশা বা ভরসা নিয়ে স্বাধীনতা আন্দোলন তথা পাকিস্তান আন্দোলনে শরিক হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের অর্থনৈতিক মুক্তির দিকে কোনো নজর দেয় তারা দরকার মনে করল না। জমিদার ও জায়গিরদাররা যাতে শোষণ করতে পারে সে ব্যাপারে সাহায্য দিতে লাগলো, কারণ এই শোষক লোকরাই তখন মুসলিম লীগের নেতা এবং এরাই সরকার চালায়। অন্যদিকে পূর্ব বাংলার বৈদেশিক মুদ্রা থেকে প্ল্যান প্রোগ্রাম করেই পশ্চিম পাকিস্তানের শিল্প কারখানা গড়ে উঠতে সাহায্য করতে লাগলো। ফলে একদল শিল্পপতি শিল্প গড়ে তুলতে শুরু করলো, যারা লাগাম ছাড়া অবস্থায় যত ইচ্ছে মুনাফা আদায় করতে লাগলো জনসাধারণের কাছ থেকে এবং রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেল। করাচি বসে ইম্পোর্ট ও এক্সপোর্ট ব্যবসার নামে লাইসেন্স বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করে আস্তে আস্তে অনেকে শিল্পপতি হয়ে পড়েছেন। এটাও মুসলিম লীগ সরকারের কৃত্য ও খাজা সাহেবের দুর্বল নেতৃত্ব এর জন্য কিছুটা দায়ী, কারণ তিনি কোনোদিন বোধহয় সরকারি কর্মচারীদের অযৌক্তিক প্রস্তাবও প্রত্যাখ্যান করতে পারেননি। এদিকে চৌধুরী মোহাম্মদ আলীর মতো ঘুঘু সরকারি কর্মচারীদের অর্থমন্ত্রী করে দিয়ে তিনি তার উপর নির্ভর করতে শুরু করলেন। ঠিক কিনা তা বলতে পারি না, তবে কিছুটা সত্যি হলেও হতে পারে। মরহুম ফজলুর রহমান সাহেবও তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।
তিনি চৌধুরী মোহাম্মদ আলীকে বাধা দিতে চেষ্টা করেছিলেন। খাজা সাহেবের মন্ত্রীদের মধ্যে দুইটা দল হয়েছিল। ফজলুর রহমান সাহেব একটা দলের নেতৃত্ব করতেন, যাকে বাঙালি দল বলা হতো। আরেকটা দল চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বে ছিল, যাকে পাঞ্জাবি দল বলা হতো। বাঙালি তথাকথিত দল নেতারা কেন্দ্রীয় রাজধানী মিলিটারি হেডকোয়ার্টারে সমস্ত বড় বড় সরকারি পদ, ব্যবসা বাণিজ্য পাঞ্জাবি ভাইদের হাতে দিয়েও গোলাম মোহাম্মদ ও চৌধুরী মোহাম্মদ আলীকে খুশি করতে ব্যর্থ হয়েছিলেন। গণপরিষদে বাঙালিরা 6টা সিট পশ্চিম পাকিস্তানের ভাইদের দিয়েও সংখ্যাগুরু ছিলেন। তারা ইচ্ছা করলে পূর্ব বাংলার জনগণের স্বার্থ রক্ষা করতে পারতেন। তারা তা না করে তাদের গদি রক্ষার জন্য একে এক সকল কিছু করতে তারা সমর্থন করে গদি রাখতে পারলেন না। পশ্চিম পাকিস্তানের নেতারা বুঝতে পেরেছেন, এর কাছ থেকে যতটুকুই নেওয়া যায় নেওয়া হয়েছে। এদের নতুন লোকদের নেওয়া প্রয়োজন, পুরানারা আর দিতে চাইবে না। কারণ এরা এদের চিনতে পেরেছে বোধহয়। পূর্ব বাংলার নেতাদের দিয়েই এমন সকল কাজ করিয়েছে যে এদের আর পূর্ব বাংলার জনগণ বিশ্বাস করবে না। ধাক্কা দিলেই এরা পড়ে যাবে। যেমন খাজা সাহেবকে দিয়ে বাংলার ভাষার বিরুদ্ধে বক্তৃতা করিয়ে তার উপর বাঙালিদের যতটুকু আস্থা ছিল তাও খতম করিয়ে সক্ষম হয়েছিল। এবার তাই নতুন চাল চালতে শুরু করলো। ঘাঘু ব্রিটিশ আমলে সরকারি আমলাদের কূটবুদ্ধির কাছে এরা টিকবে কেমন করে? জনগণের আস্থাও হারিয়ে এরা সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে পড়েছিল আমলাদের উপরে, যারা সকলেই প্রায় পশ্চিম পাকিস্তান তথা পাঞ্জাবিদের অধিবাসী। 1953 সালে এপ্রিল মাসে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ক্ষমতাসীন মুসলিম লীগের সভাপতি, গণপরিষদ পার্লামেন্টের সংখ্যাগুরু দলের নেতা প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনকে বরখাস্ত করে আমেরিকার পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী বগুড়াকে প্রধানমন্ত্রী নিয়োগ করলেন। যদিও পাকিস্তানের গণপরিষদের সদস্য ছিলেন না, এমনকি মুসলিম লীগেরও সভ্য ছিলেন না। 1948 সালে তিনি পাকিস্তানের বাইরে ছিলেন, দেশের মানুষের কোনো খবরই রাখতেন না। আমার মনে আছে, এই দিন আওয়ামী লীগের ঢাকা পল্টন ময়দানে এক সভা করেছিল। সোহরাওয়ার্দী সাহেব বক্তৃতা করেছিলেন, বহু জনসমাগম হয়েছিল। শহীদ সাহেব যখন বক্তৃতা করেছিলেন তখন কে একজন এসে খবর দিল, এইমাত্র রেডিওর খবরে বলছে নাজিমুদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। শহীদ সাহেব জনসাধারণকে বললেন, আজ পাকিস্তানের একটা বিরাট খবর আছে। সভা শেষে যখন শহীদ সাহেবকে নিয়ে ফিরছিলাম, তিনি বললেন, নাজিমুদ্দিন সাহেবকে বরখাস্ত করেছে, তবে এতে খুশি হবার কিছু নাই। আমি শহীদ সাহেবকে বললাম, এটা খাজা সাহেবের আর তার দলবলের প্রাপ্য। শহীদ সাহেব বললেন, হ্যাঁ, শাসনতন্ত্র না দিয়ে এবং সাধারণ নির্বাচন না করে এরা পাকিস্তানকে ষড়যন্ত্রে রাজনীতিতে জড়িয়ে ফেলেছে। আর অনেকই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। যা হোক, অগণতান্ত্রিক খাজা সাহেবকে ডিসমিস করার প্রতিবাদে মুসলিম লীগ নেতারা করলেন না। এক এক করে তাদের নেতাদের ছেড়ে দিয়ে ক্ষমতার লোভে মোহাম্মদ আলী সাহেব নেতা মেনে নিলেন। এমনকি মুসলিম লীগের সভাপতির পদও খাজা সাহেবকে ত্যাগ করতে হলো। মুসলিম লীগ নেতারা মোহাম্মদ আলী বগুড়াকে নিখিল পাকিস্তান মুসলিম লীগের সভাপতি করে নিলেন। একজনও প্রতিবাদ করলেন না। আমার মনে আছে, এমন অগণতান্ত্রিকভাবে নাজিমুদ্দিন সাহেবকে বরখাস্ত করার প্রতিবাদে একমাত্র পূর্ব পাকিস্তান আওয়ামী লীগই করেছিল। পূর্ব বাংলার প্রধানমন্ত্রী জনাব নুরুল আমিন খাজা সাহেবকে বিশ্বস্ত ভক্ত ছিলেন। তিনি ও অন্যান্য প্রদেশের মুসলিম লীগ প্রধানমন্ত্রীরা মোহাম্মদ আলী সাহেবকে আনুগত্য জানালেন এবং একমাত্র নেতা হিসেবে গ্রহণ করে নিলেন। এই ঘটনার পরে আর কোনো শিক্ষিত মানুষ বা বুদ্ধিজীবীদের মুসলিম লীগের উপর আস্থা থাকার কথা ছিল না। যে একটা সুবিধাবাদী ও সুযোগ সন্ধানের দল
তাই প্রমাণ হয়ে গেল। গোলাম মোহাম্মদ বড়লাট হয়ে এ সাহস কোথা থেকে পেয়েছিলেন? বড় বড় সরকারি কর্মচারী এক অদৃশ্য শক্তি থেকে তাদের অভয় দিয়েছিল এবং দরকার হলে তাদের পিছনে দাঁড়াবে সে প্রতিশ্রুতিও দিয়েছিল। মুসলিম লীগ নেতা ও কর্মীদের চরিত্র সম্বন্ধে তার ধারণা ছিল। খাজা সাহেবের সমর্থকরা একে একে মোহাম্মদ আলী সাহেবের মন্ত্রিত্বে যোগদান করলেন। খাজা সাহেব নিজেও এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পেলেন না। 1946 সালে যেমন চুপটি করে ঘরে বসে পড়েছিলেন, এবারও তিনি বিশ্রাম গ্রহণ করলেন। যদি কোনোদিন সুযোগ আসে তখন আবার মাথাচাড়া দিয়ে উঠবেন এই ভরসায়। মোহাম্মদ আলী বগুড়ার মধ্যে কোনো রাজনৈতিক চেতনা ছিল না, তার মধ্যে কোনো গভীরতাও ছিল না। শুধু আমেরিকা থেকে তিনি আমেরিকানদের মতো কিছু হাবভাব ও হাঁটাচলা আর কাপড় পরা শিখে এসেছিলেন। গোলাম মোহাম্মদ যা বলতেন তাতেই তিনি রাজি, আর আমেরিকানরা যে বুদ্ধি দেয় সেটাই তিনি গ্রহণ করে চলতে লাগলেন। আমেরিকান শাসক গোষ্ঠীরা যেমন সকল কিছুর মধ্যে কমিউনিস্ট দেখতেন, তিনিও তাই দেখতে শুরু করলেন। প্রথমে তিনি শহীদ সাহেবকে তার রাজনৈতিক পিতা বলে সম্বোধন করলেন, পরে তিনি বিরুদ্ধাচরণ করতে শুরু করলেন।